একে একে খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। চুন সুরকির বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এসেছে ইটের গাঁথুনি। এ যেন কোনো এক স্থাপনার কঙ্কাল। হ্যাঁ, স্থাপনাই বটে। মুঘল আমলে এখানেই হতো সব অপরাধের বিচার। আজ সবই হারিয়েছে। শাসক কিংবা অপরাধীর শূন্যতা ঘুচিয়ে এই স্থাপনা এখন গাছপালার দখলে। এখন যেন বিচার বৈঠক বসে শুধুই চড়ুই শালিকের। নেত্রকোনার আটপাড়ার সুনই গ্রামে কালের সাক্ষী হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে মুঘল আমলের এই স্থাপনাটি। একটা সময় ছিল যখন আজকের মতো ছিল না কোর্ট, ছিল না কাচারি, ছিল না থানা পুলিশও। ঠিক সেই মুহূর্তে আশপাশের ভুক্তভোগীরা অপরাধীদের বিচার নিয়ে আসতেন এই স্থানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐতিহাসিক এই নিদর্শনটি ঈশা খাঁর বংশোদ্ভূত আশালত খাঁর বিচার কার্য সম্পন্নের সালিশখানা হিসেবে পরিচিত। নেত্রকোনা সিংহের বাংলা থেকে আমাদের যে প্রথম পুরুষ এই বংশের আশালত খান, উনি প্রথম বসতি স্থাপন করেন এখানে। তো উনি বসতি স্থাপন করার পরে মোটামুটি এলাকার শাসন করতেন। উনি এলাকার শাসন করতেন। আমার বড় বাবার নাম ছিল মুক্তুল হোসেন খান। তো মুক্তুল হোসেন খাঁরও সম্ভবত দাদার দাদা হবে আশালত খান। এই পর্যন্ত অষ্টম, আমার বাবা চাচারা অষ্টম বংশধর, আমরা হিসাব করলে নবম বংশধর। এইটুকু জানি এখানে শাসন হইতো। এটা একটা সালিশখানা। অত্র এলাকার যদি কোনো অপরাধ হইতো, অপরাধ সংগঠিত হইলে তাদেরকে আইন এখানে শাস্তি দেওয়া হইতো, দোষী সাব্যস্ত হইলে। আর নির্দোষ হইলে তো তাদেরকে মুক্তি দেওয়া হইতো। তখন তো থানার প্রচলন ছিল না। আমাদের এলাকায় যে আসলে সালিশখানাটি আছে, আমরা যতদূর জানলাম এটা হচ্ছে গিয়ে মুঘল আমলে এটা স্থাপন করা। মানে আশালত খান নামে একজন ব্যক্তি ছিলেন, উনি মূলত এটি আসলে নির্মাণ করেছিলেন। বিল্ডিংটা এটা হলো সালিশখানা। এনে 3টা রুম, মাঝখানে রুমে বৈশা বিচার আদালত বা এমনি কার্য করতো। আর 2টা রুমে, একটা হলো এই যে দক্ষিণের যে পাশের যে রুমটা, এটা আমরা ছোট সময় শুনছি যে এনে তারা জেলা আদর দিত, এরকম শুনছি আর। জানা যায় নেত্রকোনা সদরে সিংহের বাংলা এলাকা থেকে খাজনা আদায় সহ এলাকার সালিশ বৈঠকের ভার নিয়েছিলেন আশালত খাঁ। তিনি তার কাজকর্ম এখানেই করতেন। বিচার কার্যক্রম বসত সপ্তাহে একদিন। পুরো দক্ষিণ অঞ্চলের বিচার কার্য সম্পন্ন হতো এই সালিশখানাতে। দূর দূরান্ত থেকে আসতেন বিচার প্রার্থীরা। বাড়িতে মানুষকে আমরা বন্ধ জমি করতো। 1 বছর এই কি কারণে সব গেছে গা, যারা জিরাত করতে গেছে এরা ফসল না তুলে গেছে গা, এর ফসল সবটা পাইছে। আশ্রমতে অবস্থার পরিবর্তন হয়েছে। পরে দালান করছে, দালানের উত্তর যে জঙ্গলটা আপনি গেছে, এই মূল বাড়িটা আছে না, এটা আসলে হচ্ছে মূল বাড়ি এই জঙ্গলটা। আর দালানটা আছেন বাড়ির সামনে। এই দালানটার ভিতরে কি বলতো, ইয়াতে দক্ষিণ এখানে একটা ইয়ে আছে, কোটা আছে। এটা ভিতরে ঢোকার একটা দরজা, আর কোনো জানালা না, একটা ভীষণ অন্ধকার। এইটার মধ্যে এই যে একটা এর মতো গর্তের মতো আছে, 2 ফুট হইব। এইটাই এই যে গর্তের মধ্যে কী হয়েছে কেউ জানেন না। এই আপনি জনশ্রুতিটা এনে বিচার হইতো। মোগল সাম্রাজ্য শুরুই হয়েছে 15শো শতাব্দীতে। এর পরের সময়টাতে হিসাব করলে যতটুকু বের হয় আর কি, আমরা এতে 4-5 পুরুষ পর্যন্ত আমাদের জানা আছে আর কি। মাঝখানে যে কয় পুরুষ সেটা আসলে কারোই জানা নেই। অযত্ন আর অবহেলায় আজ বিলুপ্তির পথে এই স্থাপনা। স্থানীয়দের দাবি এই সংস্কার হোক সরকারের পক্ষে। এতে পর্যটন কেন্দ্রে পরিণত হবে এই স্থান। আমাদের এলাকায় একজন ইতিহাসবিদ আছে না, আব্দুল হামিদ নাম ওনার, আমাদের গ্রামেই। ওনার কিছু লিখিত বই আছে, বইয়ের মধ্যে যতটুকু তথ্য পাওয়া যায়, ওইটা মানে ওই বিল্ডিংটা সংরক্ষণের জন্য সরকার যেভাবে সংরক্ষণ করতে পারে। তো ভবনটা আসলে এটা কিন্তু সংরক্ষণ করা এটা প্রয়োজন, খুব প্রয়োজন। এই ভবনটাকে যদি আসলে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারি ব্যবস্থাপনা এটা যদি সংরক্ষণ করা হয়, তাহলে দেখা যাবে কি আমরা আসলে ইতিহাসটা জানতে পারবো। এটা হচ্ছে একটা পর্যটনের বিষয় হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে গিয়ে করা যাবে, দেখা যাবে গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। তো আমরা এলাকাবাসী আমরা আসলে সরকারের কাছে দাবি জানাই এটাই, যে এই যে সালিশখানাটি আছে এটি যেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অন্তর্ভুক্ত করা হয় এবং এটাকে সংরক্ষণ করা হয়। 500 বছরের পুরনো আটপাড়ার এই স্থাপনার মতো এই জেলায় আরো বেশ কিছু স্মৃতি বিজড়িত নিদর্শন রয়েছে। তার মধ্যে সদর ও কেন্দুয়া উপজেলা অন্যতম।
তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।